আগামী 3 দিনের মধ্যে ইউনূস সরকার চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিতে চায়। কি ঘটতে যাচ্ছে? টান টান উত্তেজনা। কি হবে? অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। আর মাত্র 3 দিন। বাংলাদেশের বিভিন্ন জেলে বর্তমানে আওয়ামী লীগের অনেক নেতা রয়েছেন বিভিন্ন মামলায়, যারা বিভিন্ন জেলা কারাগারে বর্তমানে রয়েছেন। এই সকল গুরুত্বপূর্ণ নেতা, বিশেষ করে সাবেক মন্ত্রী, এমপি, তাদেরকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হচ্ছে কেরানীগঞ্জে। এটা নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে এবং জেল হত্যার আশঙ্কা করা হচ্ছে এবং কোন কোন মহল থেকে বলা হচ্ছে তাদেরকে হয়তো এখানে এনে মেরে ফেলা হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, বাংলাদেশের রাজনীতিতে জেল হত্যা এক ভয়ঙ্কর অধ্যায়। নানা সময়ে রাজবন্দীদের অত্যাচার করে নয়তো সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া এই বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে আছে 1975 সালের 3রা নভেম্বরের জেল হত্যাকাণ্ড। তো বাংলাদেশে কিন্তু এই ধরনের ঘটনা ইতিহাসে রয়েছে। তেমন ঘটনার আশঙ্কাও কেউ কেউ করছেন যে কেন তাদেরকে হঠাৎ করে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। তবে দি ওয়ালের রিপোর্টে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রশাসনিক কর্তার কাছ থেকে তারা ব্যাখ্যা নিয়েছেন। সেই কর্মকর্তার মন্তব্যটা ঠিক এইরকম: অনেক জেলা আদালত যথেষ্ট সুরক্ষিত নয়। গত 16 জুলাই গোপালগঞ্জে আওয়ামী লীগের সমর্থকেরা জেলা কারাগারে হামলা চালিয়ে আটক নেতাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। কারারক্ষীরা রীতিমতো যুদ্ধ করে জেলের সদর ফটক ভাঙ্গা আটকে দেন। গোপালগঞ্জের ঘটনার পরই আলোচনা হয়েছিল এমন ঘটনার পুনরাবৃত্তি আটকাতে আওয়ামী লীগ নেতাদের ঢাকার কেরানীগঞ্জে সুরক্ষিত জেলে এনে রাখা হবে। এটা হচ্ছে সরকারি এক কর্মকর্তার ব্যাখ্যা, যিনি নাম প্রকাশ করতে নিষেধ করেছেন, অর্থাৎ তার নামটা দি ওয়াল প্রকাশ করেনি। প্রিয় দর্শক, আমাদের 54 বছরের ইতিহাসে এই যে কালো অধ্যায়টি জেল হত্যা দিবস, 15 আগস্ট 1975 সালের তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার নিজ বাড়িতে সপরিবারে হত্যার পর জাতীয় 4 নেতা তথা মুক্তিযুদ্ধের অন্যতম কাণ্ডারি সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ মনসুর আলী ও আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামানকে ঢাকার জেলে গুলি করে হত্যা করে সেনাবাহিনী। এটিকে জেল হত্যা দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন এই দিনটিকে পালন করা হয়। 3রা নভেম্বরে হত্যাকাণ্ড হয়েছিল পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে। আর কেরানীগঞ্জের কারাগারটি নতুন, সেটি 2016 সালের 10 এপ্রিল উদ্বোধন করা হয়। পুরান ঢাকার কারাগার থেকে বন্দীদের কেরানীগঞ্জে নিয়ে রাখা হয়। আওয়ামী লীগের নেতা কর্মীদের অনেকেই গ্রেপ্তারের পর থেকে কেরানীগঞ্জের কারাগারে রয়েছেন। প্রিয় দর্শক, কি হতে চলেছে আমরা জানি না, কিন্তু চারদিকে সন্দেহের ডালপালা মেলছে। আমি বাংলাদেশের রাজনীতি বিশ্লেষক ডক্টর কলিমুল্লাহ একটি টকশোতে দেখেছি গতকাল রাতে, তিনিও এখানে আশঙ্কা প্রকাশ করেছেন যে তেমন কিছু সেখানে ঘটতে পারে। সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের সন্দেহজনক আনাগোনা লক্ষ্য করছি। যেই সময়ে জুলাই সনদ ঘনিয়ে আসছে, জুলাই সনদ দিতে পারলেও বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হবে, না দিতে পারলেও তোলপাড় সৃষ্টি হবে। জুলাই সনদ দিলে সরকার বিপ্লবী সরকারের রূপ নেবে, সংবিধান হবে জুলাই সনদ, 72 সংবিধান বাতিল হয়ে যাবে। আবার কেউ কেউ এই জুলাই সনদ দিতে যাচ্ছে না, ঝুলন্ত একটা মূলা ঝুলিয়ে রাখতে চাচ্ছে। এই উত্তেজনাকর মুহূর্তে সেনাপ্রধানের আনাগোনা যথেষ্ট সন্দেহজনক। প্রথমে বলে নি যে এই ইউনূস সরকারটা এটা কেমন সরকার। এই সরকারটা একটা আজব সরকার। এখানে ইউনূস গ্রামীণ ব্যাংক চট্টগ্রামের কিছু ইউনূসের আত্মীয় স্বজনের একটা বড় প্রভাব আছে, আমেরিকাপন্থীদের একটা প্রভাব আছে, যারা সরাসরি আমেরিকার চাকরি টাকরি ছেড়ে চলে আসছেন, তারা সরাসরি মার্কিন এজেন্ট হিসাবে কাজ করছেন। আপনারা ডক্টর খলিল রহমান আলী রিয়াজকে চিনেন, হ্যাঁ, প্রচন্ড ভারত বিরোধী তারা অনেকেই। জামাতপন্থীদের একটা বলয় আছে, যারা সরাসরি উপদেষ্টা পরিষদে না থাকলেও জামাত চরমনাই সহনশীল বা ইউনূস সরকারের প্রশাসনের মধ্যে আছে। বিএনপির একটা শক্তিশালী বলয় আছে এই সরকারের মধ্যে। এই সরকারে কেউ আছে এনসিপি পন্থী, কেউ আছে এনসিপি বিরোধী, এনসিপি কে দেখতে পারে না এই সরকারের লোক, এরকম আছে। এই সরকার আসলে কি? উত্তর হচ্ছে একটা জগা খিচুড়ি।
কিন্তু সবকিছু ছাপিয়ে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। কাকে কোন জায়গায় নিয়োগ দেওয়া হবে, কাকে নিয়োগ দেওয়া হবে না, কাকে আটকে দেওয়া হবে, কাকে আটকে দেওয়া হবে না, এরকম নানান বিষয় ওয়াকার নিয়ন্ত্রণ করেন, যেমন তার কথা অনেক কিছু হয়। এমনকি অনেক কাজ ওয়াকারের অনুমতি ছাড়া করতে পারে না, এরা যা বলে সেটা হয়। অতএব সরকার এবং রাজনীতির এখনো একটা বড় অংশ নিয়ন্ত্রণ করছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এমনকি নতুন নতুন রাজনৈতিক দলগুলোরও একটা বড় অংশকে ম্যানেজ করে ফেলেছে। তারা এখন ওয়াকারের পক্ষে সাফাই গায়, ওয়াকারকে গ্লোরিফাই করছে, মহান বানাচ্ছে, পিয়ার করছে। দর্শক, আপনি যদি এনসিপির দিকে তাকান, হাসনাত আব্দুল্লাহ ওয়াকার বিরোধী, রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ বিরোধী, নাহিদ ইসলাম ওয়াকার বিরোধী, আসিফ মাহমুদ ওয়াকার বিরোধী। কিন্তু সার্জিস আলম সহ কয়েকজনকে ওয়াকার খুব সুন্দরভাবে ম্যানেজ করেছে, তারা ওয়াকারের পক্ষের লোক, ওয়াকারের প্রেসক্রিপশনে অনেক কাজ করে। তো ওয়াকার সরাসরি ক্ষমতা নেবে বিষয়টা এরকম নয়, তবে ক্ষমতা কেন্দ্রিক তৎপরতা বা পাওয়ার স্ট্রাকচারের সবচেয়ে সেন্টার পয়েন্টে তিনি থাকতে চান, যে তিনি সেনাপ্রধানই থাকবে, যেহেতু মেয়াদ আছে এখন অনেকদিন, 27 সালের জুন পর্যন্ত, সম্ভবত 13 বা 23 জুন এরকম। এই জন্য মিস্টার ওয়াকারুজ্জামান সরাসরি সরকার প্রধান কখনোই হবেন না, কারণ বাংলাদেশে সরাসরি মিলিটারি গভর্নমেন্ট এটা সেই 80 দশকে শেষ হয়ে গেছে, এটা আর আসবে না। এরশাদ পতনের মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে বাংলাদেশের সেনা অভ্যুত্থান আর সম্ভব নয়। এই জন্য মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট লাইক 111 এটা হতে পারে। 111 কি পরপর অন্তরালে ক্ষমতা নিয়ন্ত্রণ করেছিল সেনাবাহিনী, মইনু আহমেদ। এই তো ওয়াকার এখন মইনু আহমেদ হতে চায়। তবে 111 এর চাইতে একটু ভিন্ন ফরম্যাট। 111 দ্যাট ওয়াজ ওপেন সিক্রেট দ্যাট মইনু অপারেটস দি পাওয়ার, বাট এবার এটা বুঝতে পারবে না, ট্যাসিটলি এটা করবেন। এই জন্য যা করার ডিজিএফআই অনেককে নিয়ন্ত্রণ করছেন, টাকা দিচ্ছেন ওয়াকারের পক্ষে বলার জন্য। ইউটিউবে সাবস্ক্রাইবার 10,000 থাকলে তাকে 80,000 টাকা দেওয়া হয়, এরকম অনেক কিছু আছে। ফেসবুকে 10-20,000 ফলোয়ার থাকলেই আপনি ডিজিএফআই টাকা পয়সা, কচুকাতে টাকা পয়সা খেয়ে আপনি তাদের পক্ষে পিয়ার করবেন, ক্যাম্পেইন করবেন। এই রাজনীতি আছে তাদের। এটা হচ্ছে রাজনীতিতে তাসির ক্রিয়েট করা, প্রভাব বিস্তার করা, পাওয়ার স্ট্রাকচারে সবচেয়ে সিগনিফিকেন্ট রোল প্লে করার একটা কৌশল। সে ওয়াকারের অন্যতম লোক হচ্ছে এখন আমাদের প্রিয় সার্জিস আলম। সার্জিস আলম একটা ফেসবুক পোস্ট দিয়েছে যেটা পুরোপুরি সন্দেহজনক। সার্জিস আলম লিখেছেন কয়েকটা আনপপুলার তথ্য দিই। এখন যে তথ্যগুলো দিয়েছেন, এই তথ্যগুলো সত্য হলেও এগুলো রাজনীতিবিদদের আলাদাভাবে প্রচার করা বা সার্জিসের প্রচার করার কোনো দরকার নেই। এইভাবে যদি আনপপুলার তথ্য প্রচার করতে থাকে, হাজারো আনপপুলার তথ্য প্রচার করা যায়, কিন্তু কে প্রচার করবে আমরা জানি, কিন্তু প্রচার করি না। কে প্রচার করবে? যার সাথে 2-2-4 মিলে যাবে, কচুঘাতের হিসাব নিকাশ যার সাথে মিলে যাবে তারা এটা করবে। সার্জিস আলম কচুঘাতের মাধ্যমে ম্যানেজড, এটা আগে থেকেই। আপনাদের মনে আছে যে হাসনাত আব্দুল্লাহ ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে ফেসবুক পোস্ট দিয়েছিল, তখন রাজপথে স্লোগান হয়েছিল ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত। আর সার্জিস আলম সেই ফেসবুক পোস্টকে ব্যালেন্স করেছে, তিনি ওয়াকারের পক্ষে সাফাই গিয়েছিলেন যে না, আমাদের উদ্যোগে মিটিং হয়েছে, এটা ওরকম খারাপ কিছু না। বুঝতে পারছেন? সে সার্জিস লিখেছে কি দেখেন, 3টা তথ্য দিয়েছে। 2024 সালের 5 আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএসি গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদেরকে দেখতে, যেটা সকল উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন করলে তার চেয়ে বেশি হবে। এর মানে এই উপদেষ্টারা সবাই মিলে জুলাই যোদ্ধাদের পক্ষে পাশে যতটুকু দাঁড়িয়েছে, এক ওয়াকার কাকা একা বেশি দাঁড়িয়েছে, এটা বোঝাতে চেয়েছে। আচ্ছা, ওয়াকার শনিবার কোথায় যায় কি এগুলো সব সার্জিস জানে, আমরা তো জানি না ভাই। সার্জিস হিসেবে তো আমাদের কাছে তথ্য বেশি থাকার কথা, কারণ সার্জিস পলিটিশিয়ান আর আমরা রাজনীতি বিশ্লেষক, আমাদের কাজই হচ্ছে তথ্যপত্র সংগ্রহ করা। সেনাবাহিনীর সাথে আমাদেরও যোগাযোগ আছে, দাওয়াত খেতে যাই, আমরা তো জানি না যে কতবার ওয়াকার যান কোথায় কি, এগুলো আইএসপি এর বিবৃতিতেও জানায় না। ওয়াকারের ছবি মিডিয়া বা সোশ্যাল মিডিয়া খুব কম আসে, সেখানে সার্জিস জানেন কিভাবে? মানে ভিতরে ভিতরে সার্জিসের সাথে কচুঘাতে খুব ভালো সম্পর্ক চলছে, মহান গ্লোরিফাই করছেন, বলে আহতদেরকে দেখতে গিয়েছেন সকল উপদেষ্টাদের মোট ভিজিটের চাইতে বেশি। এর মানে তাহলে ওয়াকারই ভালো, আর কেউ ভালো না। এই বয়ান এটা সার্জিস লিখেছে না সার্জিসকে লিখে দেওয়া হয়েছে এই পোস্টকে জানে।
এটা সার্জিসের ফেসবুক থেকে পোস্ট করা হয়েছে, বাট লেখাটা তার না। সার্জিসের আগের শব্দ চয়ন আর এই পোস্টের শব্দ চয়ন মিলিয়ে দেখবেন সন্দেহজনক। 2, সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএসি। ওই বাবারে, ওই সেনাবাহিনী হাতে ক্ষমতাটা দিয়ে দেন। সার্জিস তুমি ডাকো যে আপনি ক্ষমতা নেন, নিউজ পাচ্ছে না। 3, আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা এবং পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান। সেনাপ্রধান দি গ্রেট, অনেক বড় কাজ। দেখেন এই যে পিআর করছে সেনাপ্রধানকে বই ফেলেছে, এটা উদ্দেশ্যমূলক, এটা কসুকার তাকে লিখে দিয়েছে, ডিজিএফআই লিখে দিয়েছে, সেনাপ্রধানের নতুন ধান্দা রাজনীতিতে প্রভাব বিস্তার করার। তো দর্শক, এখন সেনাপ্রধানের এই বিষয়গুলো যেভাবে উল্লেখ করেছে, জাস্ট একটু কেয়াস করে সার্জিসকে যদি বলা হয় জামাত এবং জামাতের আমির কি করেছে এটা একটু লেখো, প্রত্যেকদিন কয়েক হাজার লাইন লেখা যায়। সেনাপ্রধানের যে ভূমিকা তার সেটা 1000 গুণ বেশি করে। শহীদদের জন্য জামাত যা করেছে, জামাতের আমির যা করেছে, তা তো লিখবে না, তাহলে ওয়াকার একটা লিখবে কেন? এগুলো সব রাজনীতির খেলা, ডিপ স্টেটের খেলা।